প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, সম্ভাবনায় ভরপুর, তবুও অবহেলার গল্পে আটকে থাকা এক জনপদ দ্বীপ জেলা ভোলা। নির্বাচন এলেই এখানে নতুন আশার জন্ম দেয়, আবার আশাহত হন সাধারণ মানুষ। ভোলার সম্ভাবনার সংকট আর নির্বাচনী বাস্তবতা নিয়ে আজ মুখোমুখি হবেন প্রার্থীরা এবং সাধারণ মানুষ। প্রিয় দর্শক, আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠানে ভোলা থেকে স্বাগত জানাচ্ছি আমি জুনায়েদ আল হাবিব। আজ এই আলোচনায় যারা আমার সাথে সম্মানিত অতিথি হয়ে যুক্ত হয়েছেন, শুরুতে আমি তাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে রয়েছেন জনাব রাইসুল আলম, সদস্য সচিব জেলা বিএনপি। জনাব রাইসুল আলম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ঠিক তার পাশেই রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ভোলা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। অধ্যক্ষ নজরুল ইসলাম, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার বাপাশে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব ওবায়দ বিন মুস্তফা। জনাব ওবায়দ বিন মুস্তফা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ঠিক তার পাশে রয়েছেন মোতাসিন বিল্লাহ, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় পার্টি, যে দলটির নেতৃত্বে রয়েছেন জনাব আন্দালিব রহমান পার্থ, এবং পার্থ একই সঙ্গে এই আসন থেকে বিএনপির জোটের মনোনীত প্রার্থী। আমরা চেষ্টা করেছিলাম তাকে অনুষ্ঠানে রাখার জন্য, তিনি ব্যস্ততার কারণে আমাদের সময় দিতে পারেননি। একই সঙ্গে আমাদের সাথে ভোলার বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ ভোটাররা উপস্থিত হয়েছেন। সবাইকে আসলে স্বাগত জানাচ্ছে। প্রিয় ভোলাবাসী, আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আমরা আজ আলোচনা করব ভোলার সম্ভাবনার সংকট এবং সমস্যা নিয়ে। একই সঙ্গে এখানকার যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের কি প্রত্যাশা, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আমরা এই ভোলার সমস্যা সংকট নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছি, দেখে আসতে চাই প্রতিবেদনটি। মেঘনা আর তেঁতুলিয়ার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দ্বীপজেলা ভোলা যেন প্রকৃতির এক জীবন্ত জলছবি। মনপুরা কিংবা চরকুকরিমুকরি, যেখানে ঢেউয়ের গর্জন আর সবুজ বনের নীরবতা মুহূর্তেই মন কেড়ে নেয় প্রকৃতি প্রেমীদের। পর্যটনের অপার সম্ভাবনার পাশাপাশি এই জনপদের মাটির নিচে সুপ্ত আছে ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি প্রাকৃতিক গ্যাস। তবে সঞ্চালন লাইনের অভাব আর অবকাঠামোগত সীমাবদ্ধতায় এই অমূল্য সম্পদের সুফল পায়নি ভোলাবাসী। নিজস্ব গ্যাস দিয়ে আমাদের এখানে শিল্প কারখানা গড়ে উঠবে, সেটা হবে, কিন্তু আমাদের আসল দাবি হচ্ছে ভোলায় গ্যাস দিয়ে ভোলার মানুষের বাসত বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হোক। এই জেলার মানুষ গ্যাস দিচ্ছে, বিদ্যুৎ দিচ্ছে, মাছ দিচ্ছে এবং পশু সম্পদ দিচ্ছে, প্রাণী সম্পদ দিচ্ছে, আমিষের ঘাটতি পূরণ করছে, তরমুজ দিচ্ছে, ধান দিচ্ছে, সুপারি দিচ্ছে। বিনিময়ে ভোলা বরিশাল সেতু এবং একটি মেডিকেল কলেজ, একটি বিশ্ববিদ্যালয় কলেজ এবং গ্যাস ভিত্তিক কলকারখানা তাদের একটি যৌক্তিক দাবি। শুধু গ্যাস নয়, ভোলার কৃষি ও মৎস্য সম্পদ, বিশেষ করে ইলিশ আর মহিষের দুধের কাঁচা দই বিদেশেও সমাদৃত। গ্যাসের কার্যকর ব্যবহার, ভোলা বরিশাল সেতু সহ উন্নত যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙন রোধ ও মেডিকেল কলেজ স্থাপন এখন এ জনপদের প্রধান দাবি। ভোলা বরিশাল ব্রিজ দাবি স্থানীয় মানুষের দাবি, সেই দাবিটিও পূরণ করবার জন্য তারা চেষ্টা করবেন। প্রকাশ্যে জনসম্মুখে এসে আপনাদের স্পষ্ট উচ্চারণ দেখতে চাই যে ভোলাবাসীর এই দাবির পক্ষে আপনার এবং আপনার দলের অবস্থানটি কি হবে। তারাই প্রতিনিধি হবে, ভোলার মানুষের দুঃখে দুর্দশায় তারা পাশে থাকবে, ভোলার মানুষের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পরিপূর্ণভাবে আদায় করবে। রাস্তা, কোন কালভেট, ব্রিজ এছাড়া কি হইবে? দেশের উন্নয়ন করে তারে আমরা ভোট দেবো। যে আমাদের সে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারবে, রাজনৈতিক যে ভারসাম্য সেটা বজায় রাখতে পারবে, আর এই ধাওয়া পাল্টা ধাওয়া রাজনীতি বন্ধ হোক। আমরা চাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর ভোট। নির্বাচন সামনে রেখে ভোটারদের মন জয়ের নানা কৌশল নিয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা। উন্নয়ন, কর্মসংস্থান আর অবহেলার অবসানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জনগণ আল্লাহ চাইতো আমার সাথে আছে এবং আমি ইনশাল্লাহ বিজয়ের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত। গ্যাস দিতে হবে এবং গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা করতে হবে, যাতে আমাদের এলাকাতে মানুষের কর্মসংস্থান যাতে আমাদের এখানে হয়। বিশ্বমানের একটি হাসপাতাল করবে ইনশাআল্লাহ, এবং সাথে মেডিকেল। ভোলা বরিশাল যে সেতু দীর্ঘদিনের প্রত্যাশা, যেটা জাতীয় অর্থনীতিতে গুরুত্ব বহন করবে, সেই সেতু আমরা বিনির্মাণ করব। আমি আশাবাদী যে এই এলাকায় ইনশাল্লাহ এবার মানুষ যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যে চাওয়া, সেটা ইসলামী আন্দোলন এবং আমাকেই বেছে নিবে। আমাদের অভিযান পরিচালনা হচ্ছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত ভোলার মোট ভোটার 16,92,688 জন। পর্যটন থেকে শুরু করে প্রাকৃতিক গ্যাস, কৃষি, মৎস্য, প্রকৃতি যেন দুহাত ভরে দিয়েছে ভোলাবাসীকে। তবুও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কাঙ্ক্ষিত উন্নয়ন বঞ্চিত এই জনপদ।
সংশ্লিষ্টরা বলছেন সঠিক পরিকল্পনা আর প্রয়োজনীয় বিনিয়োগ করা গেলে এই দ্বীপ জেলা হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির নতুন বাতিঘর। ভোলা থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি। আমরা প্রতিবেদনটি দেখলাম এবং যেখানে দেখলাম যে সাধারণ মানুষ তাদের অনেক সংকট এবং সমস্যার কথা তারা তুলে ধরেছেন। একই সঙ্গে আসলে এই ভোলা জেলার সবচেয়ে বড় যে সমস্যাটি নদী ভাঙ্গন, প্রতি বছরই এখানে ভিটেমাটি হারা হন অসংখ্য মানুষ এবং বাস্তুচ্যুত হন। আর সেই সঙ্গে আসলে ভোলার যেই সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যে প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে তার সঠিক ব্যবহার নিয়েও কিন্তু এখানকার মানুষের প্রশ্ন রয়েছে। একই সঙ্গে মূল ভূখণ্ডের সাথে ভোলা কিন্তু বিচ্ছিন্ন এবং সেই মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি ভোলা বরিশাল সেতু, সেটি কিন্তু সেই দাবিতেই রয়ে গেছে। এখন আগামী নির্বাচনের দিকে মানুষ তাকিয়ে আছেন, কারা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করবেন। তো আমরা এই আলোচনায় ফিরবো। একই সঙ্গে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের প্রশ্ন নিব, তাদের প্রার্থীরা এখানে উপস্থিত রয়েছেন, তারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারবেন। তবে সেই আলোচনায় ফিরার আগে আমি একটু প্রার্থী যারা রয়েছেন তাদের কাছে যেতে চাই। আমার বাঁ পাশে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যে প্রার্থী যিনি রয়েছেন, তার কাছে জানতে চাই, অধ্যক্ষ নজরুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে ভোলার নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত কেমন? তফসিল ঘোষণার পর আচরণ বিধি নিয়ে কোনো প্রার্থী বা কোনো দলের প্রতি আপনাদের কোনো অভিযোগ থাকলে যদি সংক্ষেপে একটু বলেন। আলহামদুলিল্লাহ, দেশ টিভির কলাকলসী সবাইকে ধন্যবাদ। বলার নির্বাচনী যে অবস্থা, এটা এখন পর্যন্ত আমরা ভালো মনে করি এবং নির্বাচনের সুন্দর পরিবেশ আছে। আগামী দিন বলে দেবে কিরকম পরিবেশ থাকে, প্রশাসন কতটুকু সহযোগিতা করে। তা আমরা মনে করি এরকম পরিবেশ থাকলে আমরা উৎসবমুখর পরিবেশে সবাই ইনশাআল্লাহ ভোট দিতে পারবে, জনগণ ভোট দিবে। তিনি যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে, যদিও আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে তফসিল ঘোষণার পর ভোলার রাজনীতি কিছুটা উত্তপ্ত হয়ে পড়েছিল, যেখানে আসলে বিএনপি এবং বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবরও আমরা পেয়েছি। আমরা একটু জানতে চাই, এখানে যিনি বিএনপির প্রতিনিধিত্ব করছেন এই জেলার বিএনপির সদস্য সচিব জনাব রাইসুল আলম, আপনার কাছে জানতে চাই ভোলা নির্বাচনী পরিবেশ কেমন? শুধু ভোলা এক নয়, পুরো ভোলা জেলা নির্বাচনী অবস্থা নিয়ে যদি আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাদেরকে ধন্যবাদ। ভোলা নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত পুরোপুরি শান্ত আছে এবং যে কথাটা আপনি বলেছেন ভোলা বিএনপি এবং বিজেপি বাই বাই ঝগড়া হতেই পারে। এই ঝগড়া সাময়িক ঝগড়া, বৃহৎ সাথে ঐক্যর সাথে আমরা কোনো আমাদের মধ্যে দ্বিমত নেই। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম মনোনয়ন দিয়েছিল আমাদের ভোলা জেলা বিএনপির আহ্বায়ক, জোটের স্বার্থে পরবর্তীতে মনোনয়ন বদলি করে জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আদনানির রহমান পার্থ সাহেবকে দিয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই। এবং আপনাদের যে ভেদাভেদ ছিল সেটি ভুলে আপনারা বৃহৎ স্বার্থে আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে কাজ করব। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন পর্যন্ত ভোলার পরিবেশ শান্ত থাকবে। বিশেষ করে 22 জানুয়ারি যে প্রচারণা শুরু হবে তারপরই কিন্তু নির্বাচনের দৃশ্যপট কিছুটা পাল্টে যায় এবং সেখানে সহিংসতার খবরও কিন্তু গণমাধ্যমে ভেসে আসে। তো আমরা আশা করছি সেই পরিস্থিতি এবার ভোলায় হবে না। আমি একটু যেতে চাই আমার বাঁ পাশে যিনি রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এখানকার সংসদ সদস্য প্রার্থী জনাব ওবায়দ বিন মুস্তফা। আপনার চোখে নির্বাচনী পরিবেশ কেমন? কোনো অভিযোগ রয়েছে কিনা আচরণবিধির লঙ্ঘন এবং যাবতীয় বিষয় নিয়ে? ধন্যবাদ। দেশ টিভির সকল কলা কৌশলী সহ আপনারা যারা দেখছেন, আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সামনে যারা শ্রোতা উপস্থিত রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দ্বীপ জেলা ভোলায় এসে আমাদের এই অনুষ্ঠানটি কভার করার জন্য এবং দ্বীপ জেলা ভোলার যে সমস্যাগুলোকে তুলে ধরার জন্য। না, আমরা এই পর্যন্ত ভোলায় যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনী যে পরিবেশ, এটা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে এবং আমাদের ভোলার একটা ঐতিহ্য হলো যে আমরা এই জেলায় বিভিন্ন দল করতে পারি কিন্তু আমরা সবাই মিলেমিশে থাকি। এটা একটা ঐক্যের যে চেষ্টা, এটা সবসময় অব্যাহত থাকে। আর যারা আমরা রাজনীতি করি আমরা চাই যে আগামীর এই ভোলা হবে ঐক্যবদ্ধ ভোলা। আমাদের যে চাওয়া, আমাদের যে চেষ্টা এগুলো, আর আপনারা যে সমসাময়িক যে বিষয়গুলো তুলে ধরেছেন, এটা আমাদের দ্বীপ জেলা ভোলার আসলে অনেক বছরের সমস্যা। আচ্ছা, আমরা সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা একটু পরিবেশটি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই বিজেপির যিনি এখানে প্রতিনিধিত্ব করছেন দলটির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, আপনার কাছে ছোট করে জানতে চাই নির্বাচনী পরিবেশ কেমন? কোনো অভিযোগ আছে কিনা প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিরুদ্ধে? যদি সংক্ষেপে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশ টিভিকে।
সত্যিকারে ভোলা নির্বাচন পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো। ভোলা একটি শান্তিপূর্ণ জেলা, এখানকার মানুষ সবাই সবার আত্মীয়। আমি মনে করি ভোলার অন্তত একে নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে এবং সবাই যে যাকে ভোট দিবে সেটা ভিন্ন ব্যাপার, ঐক্যবদ্ধভাবে আমরা সুন্দরভাবে ভোলা নির্বাচনটা হবে এই বলে আমার ধারণা। আমরা আশা করি ঐক্যবদ্ধভাবে প্রতিটি রাজনৈতিক দলের মতাদর্শ ভিন্ন থাকলেও দেশের স্বার্থে, বৃহৎ স্বার্থে তারা ঐক্যবদ্ধ থেকে জাতিকে একটি ভালো এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন, আমরা সেই প্রত্যাশা করি। আজ যেহেতু এই আয়োজন আসলে মূলত সাধারণ মানুষকে ঘিরে, ভোটারদের প্রত্যাশাই আমরা শুনবো। আমি একটু যেতে চাই ভোলাবাসীর কাছে যারা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। প্রিয় ভোলাবাসী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আজকে আপনার প্রার্থীরা রয়েছেন এখানে, আপনাদের জন্য আমাদের প্রশ্নের পর্বটি মুক্ত থাকবে। কোনো মন্তব্য থাকলে আপনারা জানাতে পারবেন এবং প্রার্থীদের সরাসরি প্রশ্ন করতে পারবেন। আমি শুরু করতে চাই প্রশ্ন পর্বটি। এখানে আমরা দেখছি যে তরুণ এবং প্রবীণ সকল শ্রেণীর ভোটাররাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমি শুরু করতে চাই একটু আপনাকে দিয়ে, যদি আপনার প্রার্থীদের কাছে কোনো প্রশ্ন থাকে করতে পারেন, ভোলার নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো মন্তব্য থাকলে সেটিও বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার জেলা বিএনপির সেক্রেটারি এবং যুগ্ম আহ্বায়ক তরিক ইসলাম কায়েদের কাছে আমার প্রশ্ন, বলার যে 5 দফা দাবি, এই দাবি ওনাদের কাছ থেকে আমি শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ। ভোলাবাসীর যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি নিয়ে বিএনপির অবস্থান কি থাকবে সেটি জানতে চাইছে একজন প্রবীণ ভোটার রয়েছেন এখানে। আমি একটু আপনার কাছে জানতে চাই, ভোলার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? প্রার্থীদের কাছে কোনো প্রশ্ন থাকলে ভোলার উন্নয়ন সমস্যা সংকট নিয়ে একটু বলতে পারেন। আমরা ভোলা একটি দ্বীপ জেলা, এখানে যারা প্রার্থী হতে যাচ্ছেন, যারা নির্বাচিত হবেন তারা তো জাতীয় সংসদের, তাদের কাছে দাবি হলো আমাদের এই ভোলা জেলায় শিল্প কারখানা যেন স্থাপনা করা হয়, আমাদের ভোলা বরিশালের সাথে তথা রাজধানীর সাথে যেন ব্রিজের ব্যবস্থা করা হয় এবং ভোলার উভয় দিকে মেঘনা এবং তেঁতুলিয়া এই নদীর ভাঙ্গনগুলো যেন রোধ করা হয় এবং 13 জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা আনন্দমুখর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমাদের এদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটাও আমাদের প্রার্থীর কাছে তথা নির্বাচন কমিশনারকে আমাদের প্রাণের দাবি। অসংখ্য ধন্যবাদ। তিনি যেমনটা বলছিলেন যে আসলে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, আপনাদের কাছে সেটি জানতে চাইছেন। একই সঙ্গে আমাদের বেকারত্ব একটি বড় সমস্যা, সেটি দূরীকরণে শিল্পায়নের ব্যবস্থার ক্ষেত্রে আপনারা কি করবেন সে বিষয়ে জানতে চেয়েছেন। আমি একটু পেছনে দেখতে পাচ্ছি অসংখ্য নারী ভোটাররা আজকে এখানে উপস্থিত হয়েছেন। একটু আপনাদের কাছে আসতে চাই, আপনাদের নারীদের অধিকার নিয়ে আপনারা আসলে ভোলায় কি অবস্থায় বসবাস করছেন, কোনো সমস্যা রয়েছে কিনা, কোনো সংকট রয়েছে কিনা, কোনো দাবি রয়েছে কিনা প্রার্থীদের কাছে আপনারা করতে পারেন। একটু আপনার কাছে দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম। আমি ভোলাবাসীর উদ্দেশ্যে বলতেছি যে আমাদের নির্বাচন যেন সুষ্ঠু সুন্দর পরিবেশে হয় এবং দেশের জনগণ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। অসংখ্য ধন্যবাদ। যাতে ভোলা নির্বাচনের পরিবেশ স্বাভাবিক থাকে সেই দাবি করছেন। একটু তরুণ ভোটারদের কাছে যেতে চাই, আপনাদের কাছে জানতে চাই, তরুণদের তো অনেক প্রত্যাশা, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন প্রার্থীদের। আমি বলতে চাচ্ছি যে আমাদের সামনে যেই প্রার্থী আসবে, যে নির্বাচনে মানে আমাদের ভোটে যে আর কি হ্যাঁ, উনি যেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা আর তো উন্নত করে। অসংখ্য ধন্যবাদ। তিনি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছেন। আসলে ভোলার মানুষ এখন আমরা শিক্ষার দিক থেকে বিভিন্নভাবে পিছিয়ে রয়েছি। আমি আবার আসবো দর্শকদের কাছে। আমরা দর্শকরা যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন সেই প্রশ্নের আসলে উত্তর নিব প্রার্থীদের কাছ থেকে এবং তারা জানাবেন তাদের প্রত্যাশা এবং তাদের প্রতিশ্রুতি এবং নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে রোডম্যাপ রয়েছে সেই রোডম্যাপ নিয়ে তারা কথা বলবেন আজকে। তবে আজকের এই অনুষ্ঠানে সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। প্রিয় দর্শক, বিরতির পর ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি দ্বীপ জেলা ভোলায়। আমরা বিরতির আগে শুনছিলাম সাধারণ মানুষের কথা এবং তারা বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন আজকে যারা প্রার্থী রয়েছেন তাদের প্রতি। আমি একটু তার প্রশ্নের উত্তর নিতে চাই। এখানে যারা প্রার্থী হয়ে আমার সাথে উপস্থিত হয়েছে, আমি শুরুতেই যেতে চাই, আমার বাঁ পাশে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এই ভোলা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল মোস্তফা। জনাব ওবায়দুল মোস্তফা, আপনি সাধারণ মানুষের প্রশ্ন শুনলেন, সেই প্রশ্নগুলো উত্তর দেবেন। একই সঙ্গে আমি আপনার কাছে জানতে চাই, ভোলার পর্যটন, মৎস্য, জ্বালানি খাত, এই 3টি সম্ভাবনাকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি, যদি সুনির্দিষ্ট করে বলেন। আবারও ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ দর্শককে। আমরা ভোলার যে আমাদের যে সমস্যার কথাগুলো সেগুলো তুলে ধরছি। আসলে আমরা আজকে নির্বাচন শুধু এটার জন্যই নয়, ভোলার যেই বিষয়গুলো আমাদের যেগুলো প্রয়োজন এগুলো নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি। আমি ওবায়দুর রহমান, ভোলা বরিশাল জাতীয় সেতু কমিটি বাস্তবায়ন কমিটির সেক্রেটারি।
এই ভোলা বরিশাল সেতু নিয়ে আমি শুধু ভোলা ঢাকা নয়, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এটা নিয়ে আমরা আমাদের যে প্রোগ্রাম, গণমত, কি এগুলো পরিকল্পনা থাকবে যদি আপনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন? আন্দোলনের বিষয় আমরা আমাদের জানি। পরিকল্পনা হলো দ্বীপজলা ভোলার প্রথম সংকট হলো আপনার নদী ভাঙ্গন। এটার যে প্রতি বছর যে বরাদ্দ হয় যে পানি উন্নয়ন বোর্ডের যে স্থায়ী বাঁধের, এই স্থায়ী বাঁধের যে শতভাগ বরাদ্দ এটা সঠিকভাবে হয় না, যার কারণে দ্বীপ জেলা ভোলা প্রতিদিনই এটার মানচিত্র ছোট হচ্ছে। আমাদের এই দ্বীপ জেলা ভোলা অনেক খনিজ সম্পদ রয়েছে। আপনি এই খনিজ সম্পদকে তখনই কাজে লাগাতে পারবেন যদি এটা থাকে, আর যদি আপনার না থাকে তাহলে এই সম্পদ কাজে লাগানো যাবে না। আপনারা জানেন যে 1991 সালে এই দ্বীপ জেলা ভোলায় প্রথম গ্যাস উত্তোলন করা হয়। আজকে পরিকল্পনা জানতে চাই আমরা, ভোলার গ্যাসের ইতিহাস জানি, আপনারা কি করবেন এই গ্যাসের সঠিক ব্যবহার? হ্যাঁ, আমি সেই কথাই আপনার আমাকে বলতে দিতে হবে তো। আপনি আমারটা নেন, তারপরে বলেন যে 35 বছর হলো, এই 35 বছরের আমাদের এই গ্যাসকে আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের এখানে কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। এই দ্বীপ জেলা ভোলার অনেক বেকারত্ব সমস্যা, বেকারত্ব দূর করা যায়নি। অতীতে যারা এখানে স্থানীয়ভাবে নির্বাচিত হয়েছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তারা যদি এই 35 বছরে যদি একটি করেও মিল, ফ্যাক্টরি, কল কারখানা করতেন, তাহলে আজকে আমাদের ভোলার এত লক্ষ লক্ষ লোক বেকার থাকতো না। আমরা যদি আগামীতে নির্বাচিত হই তাহলে ভোলাকে আমরা গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। ভোলার বেকারত্ব দূর করব। ভোলা দ্বীপ জেলা ভোলায় যে পর্যটনের যেই সুযোগ সুবিধা, এটাকে কাজে লাগিয়ে এটা বাংলাদেশের মধ্যে কুয়াকাটার থেকে ভোলাকে বেশি পর্যটনের একটা সুন্দর স্পট করার সুযোগ আছে। এখানে আমাদের যে মৎস্য, এই মৎস্য সম্পদকে কাজে লাগিয়ে আমরা এটাকে মৎস্য সংরক্ষণ করতে পারি। এই মৎস্য আমরা বাইরে, যেহেতু আমাদের সময় সীমাবদ্ধতা আছে, আমরা সবাইকে সুযোগ দিতে চাই। আমি একটু যেতে চাই আপনার পাশে যিনি রয়েছেন বিজেপির মোতাসিম বিল্লাহ, আপনার কাছে জানতে চাই ভোলা বরিশাল সেতু দীর্ঘদিনও হলো না, কোথায় আটকে আছে? আপনার দল ক্ষমতায়, বিশেষ করে বিজেপি যদি এই ভোলার শাসনভার পায়, আপনাদের আসলে সুনির্দিষ্ট কি পরিকল্পনা থাকবে? আমরা আমাদের নেতা বেস্টা আন্দোলন পার্থ সাহেব এই ভোলা 1 থেকে যদি ইনশাল্লাহ জনগণের ভোটে আগামী দিনে নির্বাচিত হন, তাহলে তার অনেকগুলি পরিকল্পনা আছে। আমরা 3টি পরিকল্পনা জানতে চাই। প্রথম সুনির্দিষ্ট হলো ভোলা বরিশাল ব্রিজ, বাংলাদেশ ভূখণ্ডের সাথে আমরা ডাইরেক্ট সংযোগ করার জন্য বরিশাল ব্রিজ, ভোলাতে একটি মেডিকেল কলেজ স্থাপন করা, ভোলার যে গ্যাস আমরা কাজে লাগাইতে পারি না, সেই গ্যাস ঘরে ঘরে দেওয়া, প্লাস ভোলায় বিল ইন্ডাস্ট্রি করে এটি গ্যাসগুলি কাজে লেগে এই দেশে বেকার যে সমস্যাগুলি দূর করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমাদের ভোলাতে কাজ করতে পারে যদি ভোলা আমরা মিল স্টে করতে, যেহেতু আমাদের গ্যাস আছে। আমরা প্রত্যাশা রাখি আপনারা সেই প্রতিশ্রুতি এবার বাস্তবায়ন করবেন। আমি একটু যেতে চাই আমার ডান পাশে যিনি রয়েছেন, জামায়াত মনোনীত যিনি সংসদ সদস্য প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম। অধ্যক্ষ নজরুল ইসলাম, আপনার কাছে জানতে চাই ভোলার সন্ত্রাস, মাদক মুক্ত করার ক্ষেত্রে, দুর্নীতি মুক্ত করার ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে? বিশেষ করে ভোলার প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু, সেটি নিয়ে আপনাদের সুনির্দিষ্ট পরিকল্পনা যদি বলেন একটু সংক্ষেপে। মাদক সন্ত্রাস দমনের ক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। যুব সমাজকে খেলাধুলার প্রতি আসক্ত করা, খেলাধুলার মাঠে ছেড়ে দেওয়া এবং মাদক বিরোধী যে অভিযান, প্রচারপত্র ইত্যাদি, এগুলোর ব্যাপারে আমরা খুবই আগ থেকে সচেতন। ভবিষ্যতে আরো কার্যকরী আমরা পদক্ষেপ নেব। এবং ভোলা বরিশাল যে সেতু, বরিশাল সেতুর ব্যাপারে ইনশাল্লাহ আমরা ভোলাবাসীর কাছে কমিটেড। আমরা নির্বাচিত হলে আমাদের সরকার, বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা সরকার যদি আসে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্প ইনশাল্লাহ আমরা হাতে নেব। কারণ এটা একটা লাভজনক প্রকল্প বাংলাদেশ গভর্নমেন্টের জন্য। সেই বেনাপোল থেকে যশোর, খুলনা, বরিশাল, ভোলা হয়ে চিটাগাংয়ের সাথে একটা কানেক্টিভিটি রচনা হবে। এটা বাংলাদেশের অর্থনীতিতে খুবই গতির সঞ্চার করবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। একটু যেতে চাই বিএনপির প্রতিনিধি হয়ে যিনি আজ উপস্থিত হয়েছেন, রাইসুল ইসলাম। জনাব রাইসুল ইসলাম, বিএনপি দীর্ঘদিন বাংলাদেশের শাসনভারের দায়িত্বে ছিল, ক্ষমতা ছিল, সরকারে ছিল, কিন্তু ভোলাবাসীর প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু, সেটির আলোর মুখ দেখেনি। একই সঙ্গে ভোলার যে প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে তারও সঠিক ব্যবহার আপনারা নিশ্চিত করতে পারেননি। তাহলে কেন মানুষ আপনাদের উপর আবার ভরসা রাখবে যদি বলেন? জি, সবাইকে আবারও ধন্যবাদ। ভোলা গ্যাস উত্তোলনের ক্ষেত্রে আপনার এটা বন্ধ হয়েছিল, তারপরে আমাদের তৎকালীন মন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান, বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী, তার সাথে আলাপ করে রাজস্ব খাতের থেকে টাকা নিয়ে এই গ্যাস উত্তোলন শুরু করেছে। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার এসে এটাকে দিকে দৃষ্টি দেয়নি।
আর আরেকটি বিষয় বলেছেন যে ভোলা এবং ভোলা টাউন প্রোটেকশনের নামে এই তৎকালীন মন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান এই টাউন প্রোটেকশনের নামে নদী ভাঙ্গা রোধের কাজ শুরু করে। তার পরবর্তীতে পানি সম্পদ মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমেদ ভোলার অনেক জায়গায় নদী ভাঙ্গা রোধ করতে সক্ষম হয়েছে, কিছু কিছু জায়গা সম্পূর্ণ করতে পারে নাই, যার পরিপ্রেক্ষিতে পানির গতিটা ওদিক দিয়ে ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ইনশাল্লাহ যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে আমরা অবশ্যই এই নদী ভাঙ্গা রোধ করব। ভোলা বরিশাল সেতু এটা আমাদের প্রাণের দাবি। আমরা ভোলাবাসীর, আমি একজন যুগ্ম আহ্বায়ক, আমরা এটা নিয়ে আমরা আন্দোলন করেছি এবং বিএনপি ক্ষমতায় আসলে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নিয়ে তিনি অবশ্যই তিনি আমাদের কথাটা ভূমিকা রাখবেন এই প্রত্যাশা আমরা প্রত্যাশা করি। যদি বিএনপি পাশাপাশি এই গ্যাস উত্তোলনের ক্ষেত্রে ভোলা অসংখ্য কলকারখানা স্থাপন করব, তাহলে ভোলার বেকারত্ব দূর হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এখন নির্বাচনের আগে, নির্বাচনের পর আগের মতো আসলে এই প্রতিশ্রুতি হারিয়ে যাবে না এবং আপনারা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ কার্যকর ভূমিকা পালন করবেন। আমি একটু যেতে চাই, আমার এখানে উপস্থিত হয়েছেন ভোলার সম্মানিত বেশ কয়েকজন অতিথি। শুরুতেই যেতে চাই মোবাশ্বের উল্লাহ চৌধুরী, সভাপতি সুশাসনের জন্য নাগরিক। জনাব মোবাশ্বের উল্লাহ চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনি প্রার্থীদের কথা শুনছিলেন, সাধারণ মানুষের প্রত্যাশার কথাও শুনছিলেন, দীর্ঘদিন ভোলা নিয়ে কাজ করেন। আপনার যদি ভোলা নিয়ে কোনো মন্তব্য থাকে সেটি করতে পারেন, কোনো প্রশ্ন থাকলেও প্রার্থীদের কাছে সেটি আপনি জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আমার প্রত্যাশা তো আছেই, কিন্তু প্রত্যাশা বাস্তবায়ন হবে কিনা সেখানে আমি সন্দিহান। আমাদের সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে আমিও একমত। ভোলায় মেডিকেল কলেজ স্থাপিত হোক, ভোলা বরিশাল রাস্তা স্থাপিত হোক, ভোলায় শিল্প কারখানা গড়ে উঠুক, কিন্তু কারা করবে? আমি বিগত দিনের ইতিহাস আমরা দেখেছি যে বিগত দিনের ইতিহাসে দেখেছি যারা নির্বাচিত হয়ে এসেছেন তারা জনগণের স্বার্থে কাজ করে না, তারা কাজ করে নিজেদের ব্যক্তিগত স্বার্থে, দলগত স্বার্থে। কর্মী পালে প্রজেক্টের নামে কোটি কোটি টাকা আসে, সেই কোটি কোটি টাকা জনগণের স্বার্থে ব্যয় হয় না, থোক বরাদ্দ কিছু হয় আর বাকিটা চলে যায় ঠিকাদার, দলীয় নেতা এবং কর্মী পালনের ক্ষেত্রে। ভোলায় তাহলে এই সমস্যাগুলো সমাধানে প্রার্থীদের কাছে আপনার কোনো ভাবনার কথা থাকলে একটু বলতে পারেন। প্রার্থীদের কাছে আমার একটাই ভাবনা, একটাই প্রস্তাব, যেন আগের কথা ভুলে যান, এখন নতুনভাবে ভাবেন যে না, রাজনীতি করা মানে হচ্ছে জনগণের স্বার্থ নিয়ে ভাবা, স্বার্থে কাজ করা। আমরাও আসলে চাই এই নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি 24 পরবর্তী, সেই নতুন বাংলাদেশে আসলে আগের অবস্থায় আমরা ফিরে যাব না, নতুন করে চিন্তা করব। এই বাংলাদেশ আসলে নিজের স্বার্থের জন্য নয়, আসলে জনগণের স্বার্থ নিয়ে আমরা কাজ করব। আমি একটু যেতে চাই, এখানে আমার আরেকজন অতিথি রয়েছেন তরিকুল ইসলাম কায়েদ, যুগ্ম আহ্বায়ক ভোলা জেলা বিএনপি। আসলে তরিকুল ইসলাম কায়েদ, আপনাকে স্বাগত। আপনাকে আমরা আসলে রাজনৈতিক নেতৃত্বের বাইরেও আপনার একটি পরিচয় জানি, আপনি ভোলাবাসীর অধিকার নিয়ে বেশ সোচ্চার। তো একটু আপনার রাজনৈতিক পরিচয়ের বাইরে ভোলার সমস্যা নিয়ে আপনি যেহেতু দীর্ঘদিন কাজ করছেন, আপনার অবজারভেশন জানতে চাই। একই সঙ্গে প্রার্থী যারা রয়েছেন, আপনার দলের প্রতিনিধি রয়েছেন, যদি আপনি আসলে ভোলার যে ভোলা বরিশাল সেতুর নিয়ে যদি আপনার কোনো প্রত্যাশার কথা বা প্রশ্ন থাকে একটু করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ হাবিব ভাই এবং দেশ টিভি। ভোলা একটি সম্ভাবনাময় জেলা, খাদ্যে উদ্ধৃত জেলা এবং ভোলা অপার নৈসর্গিক দৃশ্য, মহান আল্লাহ তাআলার সৃষ্টি। ভোলা বরিশাল সেতুর কথা আপনি ইতিমধ্যেই অনেকের কাছে শুনেছেন। ভোলায় গ্যাস ভিত্তিক কলকারখানা স্থাপনের বিষয় আছে। ইতিমধ্যেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান 8 দফা কর্ম পরিকল্পনা ঘোষণা করেছেন। এই 8 দফা কর্ম পরিকল্পনা এই ইস্তেহারে আসবে। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই যদি আপনার দল ক্ষমতায় আসতে পারে, যেহেতু আপনি রাজনীতির সাথেও জড়িত আছেন, একই সঙ্গে অধিকার কর্মী, তাহলে আপনারা স্থানীয় নেতৃত্ব হিসেবে কতটা জোরালো ভূমিকা রাখবেন এই অধিকারগুলো, আপনাদের এই দাবিগুলো কেন্দ্র থেকে নিয়ে আসার জন্য?
আমি আপনাকে বলি, এই 8 দফা কর্ম পরিকল্পনার ভিতরেই সাধারণ রুরাল ডেভেলপমেন্ট, যেটাকে তৃণমূল পর্যায় থেকে মানুষকে উন্নত করা, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য জনাব তারেক রহমান 8 দফা কর্ম পরিকল্পনা দিয়েছেন, যার ভিতর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ক্রিয়া এবং মানুষের সমস্ত কিছু নিহিত রয়েছে। এই 8 দফা কর্ম পরিকল্পনা যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় এবং সেই সাথে সাথে ভোলার যেই আর্থসামাজিক অবস্থানের দিক থেকে যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলোরও সম্পূর্ণ সমাধান হবে। বিএনপি সবসময় জনগণের ইচ্ছার প্রতিফলন থাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আপনার পাশে রয়েছেন মিন মোশাররফ হোসেন নবী, তার কাছে একটু যেতে চাই। মোশাররফ হোসেন নবী, আমরা যতটুকু জানি যে ভোলা বরিশাল সেতুর দাবিতে যে লং মার্চ হয়েছিল সেখানে আপনি উপস্থিত ছিলেন। আসলে আপনারা কি মনে করছেন, এই ভোলা বরিশাল সেতু কি একটি রাজনৈতিক স্লোগান নাকি বাস্তবায়নযোগ্য, আদৌ কি বাস্তবায়ন হবে? একটু যদি আপনার মন্তব্য করেন। জি, আমরা ভোলাবাসী যেই সংগঠন, এটা হলো আমাদের রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ একটা জোট, এবং ভোলার সকল রাজনৈতিক দল চায় এই সমস্যাগুলোর সমাধান হোক। কিন্তু আমাদের কাছে একটা কষ্টদায়ক বিষয় হলো বাতির নিচে অন্ধকার থাকে। বাতির নিচে অন্ধকার মানে বিষয়টা হলো এরকম, আমরা ভোলাবাসী মনে করি আমাদের কিন্তু খুব ভালো ভালো লিডার আছে যারা আলোকিত পুরো বাংলাদেশে, এবং অতীতে ছিল যাদের আলোয় আলোকিত পুরো বাংলাদেশ হয়েছে। ওই যে বললাম না, বাতির নিচে অন্ধকার, আমরা আলোকিত হতে পারি নাই। মানে আমাদের জেলা এই সব জাতীয় নেতাদের দ্বারা এই যে সমস্যাগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি। কেন করেছি? তারা যদি এই জেলায় এই আন্দোলন করা লাগতো না, যদি তারা এই আলোয় আলোকিত করতে পারতো, তারা জাতীয়ভাবে চিন্তা করে, তারা এক একজন জাতীয় নেতা। আমি ভোলাতেই বলতে পারি, ভোলাই 1 আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মেজর হাফিজ আমাদের জাতীয় নেতা, নুরুল ইসলাম নয়ন তিনি হলেন বিএনপির যুব দলের সাধারণ সম্পাদক। তো এরা হলো জাতীয় নেতা, কিন্তু এই জাতীয় নেতাদের যেই কার্যক্রম তারা পুরো বাংলাদেশকে আলোকিত করে, তারা ভোলার দিকে আমি আশা করি এরা বা অন্য দলের যারা ভালো ভালো ক্যান্ডিডেট যারা নির্বাচন করছে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা ভোলাকে আলোকিত করবেন, জাতিকে। আমরা চাই ভোলা আলোকিত হোক, যারা নেতৃত্বে আসবেন আগামী দিনে তাদের হাত ধরে ভোলা ভাগ্যের পরিবর্তন হোক, সাধারণ মানুষ তার অধিকার নিয়ে বাঁচুক। আমরা একটু বিরতিতে যাব, তার আগে একটু পরিচয় করে দিতে চাই। আমার সাথে আরো দুজন সম্মানিত অতিথি এখানে উপস্থিত হয়েছেন। অধ্যক্ষ মাওলানা আশরাফ আলী, ইসলামী ফ্রন্ট মনোনীত ভোলা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী। অধ্যক্ষ মাওলানা আশরাফ আলী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে রয়েছেন মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত ভোলা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী। জনাব মিজানুর রহমান, আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি ভোলায়। আমরা শুনছিলাম এখানকার সাধারণ মানুষের কথা, একই সঙ্গে প্রার্থীদের প্রতিশ্রুতির কথা। তো আমরা আবার একটু যেতে চাই সম্মানিত অতিথি দর্শকদের কাছে, যারা এই ভোলার ভোটার এবং যারাই আসলে মূলত আজকে তাদের প্রার্থীদের প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। আমি একটু দেখতে পাই এখানে একজন আইনজীবী রয়েছেন। আপনার কাছে শুরুতে যেতে চাই যে আসলে ভোলার যে সাধারণ মানুষের আইনগত যে সমস্যাগুলো রয়েছে, আপনার চোখে আসলে সেটি কেমন, কি ধরনের ভোগান্তি রয়েছে? একই সঙ্গে প্রার্থীদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যে আমাদের জন্ম থেকে ভেসে চলা এই ভোলার মানুষ নানা সমস্যায় জর্জরিত, বিশেষ করে আইনগত। বিগত দিনে এখানে মামলার নামে ভয় দেখানো সব সময়। আসলে আমাদের যিনি ভোলার জাতীয় নেতা রয়েছেন তিনি আন্দালিব রহমান পার্থ, বিজেপি চেয়ারম্যান, উনি বলছেন যে মানবিক ভোলা হিসাবে এবং একটা ইনসাফের নগরী হিসাবে ভোলাকে গড়ে তুলতে হলে যেই কাজগুলো প্রথমে করতে হবে সেটা হলো এই যে মামলা থেকে, মিথ্যা মামলা থেকে মানুষকে মুক্ত করে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। মানে তিনি যেমনটা বলছিলেন যে আসলে ভোলাবাসী প্রায় এই ধরনের মিথ্যা মামলার শিকার হন, সব বিভিন্ন হয়রানির শিকার হন, তারা সেই হয়রানি থেকে আসলে মুক্তি চান। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই, একজন প্রবীণ ভোটার রয়েছেন আপনার কাছে, প্রার্থীদের কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, ভোলার নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ টিভির আপনার ব্যালট আয়োজন, জি এই আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ, সঞ্চালককে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হইল, এখানে যে বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আছেন, যে জুলাই বিপ্লবের উসিলায় আমরা এই দেশটাকে একটা সুন্দর পরিবেশ পেয়েছি, কিন্তু জুলাইয়ের পরে আমরা সেই পরিবেশটা সুন্দর দেখি নাই। আমার প্রশ্ন হইল যে এই পরিবেশটা রাখার জন্য ঐক্যমত্য কমিশনে যেই বিষয়গুলো একমত হয়েছে আগামী নির্বাচনে হা ভোট, সে আপনারা হা ভোটে অংশগ্রহণ করবেন কিনা,
আমার এই নেতৃবৃন্দর কাছে প্রশ্ন, আমরা বুঝতে পেরেছি। জি, আর একটা প্রশ্ন হলো এই আমরা যেই রক্ত দিলাম যে একটা সুন্দর পরিবেশের জন্য আগামী নির্বাচনে সেই পরিবেশ আপনারা চান কিনা? প্রার্থীদের কাছে তারা প্রশ্ন করেছেন যে গণভোট আসলে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সে বিষয়ে বিএনপির অবস্থান কি থাকবে, হায়ের পক্ষে থাকবেন, আশা করি আপনি উত্তর দিবেন। আমি একটু যেতে চাই পেছনে, এখানে দেখছি যে অসংখ্য নারীরা রয়েছেন, এটা আপনাদের কাছে জানতে চাই, আসলে আপনার প্রার্থীরা আছেন, প্রশ্ন করতে পারে না। আমার প্রশ্ন, আপনারা গণভোট নিয়ে আসলে কোনো কিছু জানেন কিনা, এখন পর্যন্ত কোনো প্রচারণা আপনাদের কাছে এসে পৌঁছেছে কিনা? না, পৌঁছায়নি। গণভোট নিয়ে আপনারা কোনো ধারণা আছে কিনা? না, আমার কোনো ধারণা নাই। আসলে গণভোট নিয়ে এখনো সাধারণ মানুষের কাছে সরকারও পৌঁছাতে পারেনি, রাজনৈতিক দলগুলো সেভাবে তারা আসলে কথা বলতে পারেনি, যেটা আমরা দেখলাম যে সাধারণ মানুষ তেমনটি ভাবছেন। একটু আপনার কাছে জানতে চাই, যদি কোনো প্রশ্ন থাকে প্রার্থীদের কাছে ভোলার সমস্যা নিয়ে, আপনারা একটু বলতে পারেন। আমাদের ভোলার প্রার্থীদের কাছে আমাদের একটাই দাবি, তারা আমাদের ভোলা উন্নয়ন করবো এবং আমাদের ভোলা বরিশাল সেতু করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অসংখ্য ধন্যবাদ। একই প্রশ্ন কিন্তু ভোলাবাসীর প্রাণের দাবি, ভোলা বরিশাল সেতু, সেই সেতুর সবার মুখ থেকে এই দাবি উচ্চারিত হচ্ছে। আমরা সাধারণ মানুষের প্রশ্ন নিলাম, আমরা একটু প্রার্থীদের কাছে যেতে চাই, সরাসরি যেতে চাই। বিএনপি প্রতিনিধি হয়ে যিনি এখানে উপস্থিত রয়েছেন, জনাব রাইসুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, জুলাইয়ের পরবর্তী যে পরিবেশ তারা আশা করছেন সেটি আসলে নেই, একই সঙ্গে গণভোট নিয়ে আপনাদের অবস্থান কি যদি বলেন। আবারও আপনাদের সকলকে, তার উপস্থিত সকলকে ধন্যবাদ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, জুলাই আগস্টে ভোলাতে 48 জন লোক শহীদ হয়েছে এবং অসংখ্য আহত হয়েছে। সেই সাথে সারা বাংলাদেশের প্রায় 1,500 লোক যারা শহীদ হয়েছে, সকলে আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা পঙ্গুত্ব বরণ করে আছেন, আল্লাহ পাক জানেন তাদেরকে সুস্থ করে আমাদের মাঝে স্বাভাবিকভাবে আসতে পারে, সেই আল্লাহর কাছে ফরিয়াদ করছি। আপনারা দেখেছেন এখানে অনেকে উপস্থিত আছে। জুলাই আগস্টে আন্দোলনে ভোলা বিএনপির কি ভূমিকা ছিল, কি করছে না করছে সেটা জানে, যেহেতু বিএনপি জুলাই আগস্টের আন্দোলনের সপক্ষে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা করেছি। পরের অবস্থান নিয়ে বিএনপি স্পষ্টভাবে বলে দিয়েছে হা ভোটের পক্ষে কথা বলার জন্য, পরিষ্কার পক্ষে। একই সঙ্গে ভোলার যে নির্বাচনী জুলাইয়ের পরবর্তী যে পরিবেশ থাকার কথা তারা প্রশ্ন করেছেন, সেই পরিবেশটা কিছুটা বিঘ্ন ঘটেছে। একটা বৃহৎ বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, কিছু ভুল ত্রুটি থাকবে সকল দলের, শুধু বিএনপি না, এখানে যে সমস্ত দল রয়েছে সকল দলের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, থাকবে, এটাই হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি এমন কোনো কিছু করে নাই যেটা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ। জামাত মনোনীত প্রার্থী, আপনার কাছে যেতে চাই, গণভোট নিয়ে আপনাদের অবস্থান কি? একই সঙ্গে এখানের যেই সন্ত্রাসের অভিযোগ করেছেন, একই সঙ্গে মামলা বাণিজ্যের একজন অভিযোগ করেছেন যে মামলা দিয়ে হয়রানি করা হয়, আপনারা ক্ষমতায় গেলে সে বিষয়ে কি সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন? গণভোটের ব্যাপারে আমাদের অবস্থান হলো, আমরা দেশে বিদেশে সব জায়গায় আমাদের কেন্দ্রের নির্দেশে এটা পাবলিসিটি হচ্ছে এবং আমাদের নেতাকর্মীরা কার্যকরী ভূমিকা রাখতেছে মাঠে ময়দানে সব জায়গায়। আমরা গণভোটের হাঁয়ের পক্ষে আমরা অবস্থান দৃঢ়ভাবে নিয়েছি, ইনশাল্লাহ হাঁ বিজয়ী হবে, আমরা আশাবাদী, আমরা দৃঢ় প্রত্যয়ী। আর মামলা এগুলো বাণিজ্য ভোলাতে, এটা ইনশাল্লাহ আমার দল বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা সরকার যদি আমরা ইনশাল্লাহ গঠন করতে পারি, তাহলে মামলা সিস্টেমেটিক ওয়েতে মামলা একবার জিরো পর্যায়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি যে আপনারা ক্ষমতায় গেলে আসলে সাধারণ মানুষের হয়রানি বন্ধে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নেবেন। একটু আমি যেতে চাই কি ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী, আপনার কাছে জানতে চাই, আমি একজন সাধারণ ভোটারকে প্রশ্ন করেছিলাম গণভোট নিয়ে, তারা আসলে গণভোট নিয়ে কিছুই জানে, এটা কি রাজনৈতিক দলের ব্যর্থতা না সরকারের ব্যর্থতা, বা কোন জায়গায় সমস্যা মনে করছেন? গণভোট নিয়ে আপনাদের অবস্থান কি দলে? গণভোট নিয়ে আসলে আমাদের রাজনৈতিক দলেরও ব্যর্থতা আছে, গভর্নমেন্টেরও কিছু ব্যর্থতা আছে। যেইভাবে আমাদের প্রচার প্রসার করা দরকার ছিল সেইভাবে আমরা করি না, আমরা দলটাকেই হাইলাইট করেছি বেশি। সেক্ষেত্রে আমাদের আগামীতে প্রত্যেকটা দলেরই উচিত, যেহেতু জুলাইতে আমাদের এতজন শহীদ হয়েছে, যেই রক্ত যেই ত্যাগ, প্রত্যেক দলের এই বিষয়ে আমাদের মানে ভয়েস রেইজ করা প্রয়োজন। এবং আর যদি আমরা এটা করতে পারি এবং সরকারিভাবেও এটা প্রমোট করা দরকার,
এই হ্যাঁ ভোটের ব্যাপারে সরকারের আরো বেশি প্রয়োজন ওনার যতগুলো প্ল্যাটফর্ম আছে সেখান থেকে এবং আপনাদের মিডিয়ার থেকেও আমরা এটা আশা করি। আপনার দলের অবস্থান কি? আমাদের দলের আমরা রেগুলার ক্যাম্পেইন করতেছি, প্রচার করতেছি, যেখানে আমরা এখনো নির্বাচনী প্রচার সেভাবে করা যায় না, যেখানে যাচ্ছি পথসভা বা উঠান বৈঠক সেখানে আমরা গণভোটের ব্যাপারে বলছি। ধন্যবাদ আপনাকে। একটু যেতে চাই বিজেপির যিনি প্রতিনিধি রয়েছেন, আপনার কাছেও জানতে চাই গণভোট নিয়ে আপনার দলের অবস্থান কি? একই সঙ্গে গণভোট নিয়ে মানুষের মধ্যে এখনো কোনো ধরনের সচেতনতা দেখা যাচ্ছে না, এটা কি আপনাদের ব্যর্থতা কিনা? গণভোট ব্যাপারে আমরা তো গণভোটের পক্ষে স্বাভাবিকভাবে, তবে যে কথাটা গণভোটের ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলি যেভাবে প্রচার করা উচিত আমরা সেইভাবে প্রচার করতেছি না, বা হয়তো সামনে আমরা করব, হয়তো নির্বাচনী প্রচারণা 22 তারিখের পরে আনুষ্ঠানিকভাবে শুরু হবে, তখন আমরা মার্কা এবং গণভোট উভয়টাই একসাথে আমরা প্রচারণা শুরু করব। গণভোট নিয়ে প্রচারণা কোনো নিষেধাজ্ঞা নেই? না, তবু আমরা বলি, সবাই যেখানে যা আছে বলি, তারপরে মনে করেন সেই ব্যাপারটা থেকে সবাই যা যার মার্কা নিয়ে বেশি ব্যস্ত, এটা বাস্তব কথা। অর্থাৎ ভোটটার ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত, প্রত্যেকটা দলেরই উচিত, সেইভাবে আমাদের কাজ করা উচিত। অসংখ্য ধন্যবাদ। আসলে বাংলাদেশ এমন একটি যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে আসলে বাংলাদেশের ইতিহাসেই প্রথম একই সঙ্গে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে, এবং গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটি আসলে বাস্তবায়নের দিকে রূপ নেবে। এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা এখানে মনোনীত প্রার্থী রয়েছেন, প্রতিনিধি রয়েছেন, তারাও কিন্তু একই কথা বলছেন। তারা বলছেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে, একটি সুন্দর বাংলাদেশ গঠনে গণভোটের কোনো বিকল্প নেই। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তবে শেষ করব তার আগে প্রার্থীদের আরেকটু সুযোগ দিতে চাই। 30 সেকেন্ড করে আপনাদের কাছে জানতে চাই, শুরু করতে চাই যিনি এখানে বিজেপির প্রতিনিধি রয়েছেন, যদি ভোটারদের উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকে আপনাদের 30 সেকেন্ডে বলবেন। ভোটারদের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য, আমরা দীর্ঘদিন পরে মাঝে 3টি নির্বাচন আমরা এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই, একটা সুযোগ এসেছে আমাদেরকে ভোট দেওয়ার। আপনারা, আমি মনে করি মার্কা বড় কথা নয়, মানুষ দেখে ভোট দিবেন। ভালো মানুষ খারাপ মানুষ বিচার বিশ্লেষণ করে আগামী দিনে ভোলার মানুষের স্বার্থে ভালো লোককে নির্বাচিত করবেন, যিনি ভোলার আগামী দিনে সকল সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করবেন। আমরাও চাই ভালো মানুষ আসলে দেশের রাজনীতির নেতৃত্বে আসুক। একটু জানতে চাই ইসলামী আন্দোলন মনোনীত ওবায়দ বিন মুস্তফা, আপনার কাছে যদি ভোটারদের কাছে কোনো প্রত্যাশা থাকে। সদর আসনের হাত পাকা প্রতীকের প্রার্থী আমি ভোলাবাসী এবং তরুণদের সবার কাছে আমি দাবি করব, আমরা এমন জনপ্রতিনিধি নির্বাচন করব যাকে ভোলার মানুষ সবসময় কাছে পায়, যার প্রয়োজন। যেমন আমি স্পষ্ট কথা বলছি, আমরা এই শহরে এখানে জন্ম, আমরা সবসময় আমাদের এমন নেতা হয় যারা লিডার অনেক নামে বড় কিন্তু এলাকার সাথে তাদের কোনো কানেক্টিভিটি নেই, যোগাযোগ নাই। আমরা চাই প্রতিনিধির সাথে যাতে জনগণের সম্পর্ক থাকে, এরকম নেতা নির্বাচন করবেন আমরা। আপনারা আগে নয়, নির্বাচনের পরেও যাতে আসলে সাধারণ মানুষ এই প্রার্থীদের মুখোমুখি হওয়ার সুযোগ পান, প্রশ্ন করার সুযোগ পান, প্রশ্ন করতে পারেন, সমালোচনা করতে পারেন, সেই পরিবেশ যেন বজায় থাকে। একটু যেতে চাই জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী যিনি রয়েছেন আপনার কাছে, যদি ভোটারদের উদ্দেশ্যে কোনো কথা থাকে, মন্তব্য থাকে, 30 সেকেন্ডে শেষ করবেন। ভোলা 1 আসনের ভোটারদের উদ্দেশ্যে আমার বিনয়ের সাথে আমার আবেদন এটা যে সময় পরিবর্তনশীল, বিবর্তনের মাধ্যমে যে যুব সমাজ আছে, জেএনজি আছে এবং নতুন ভোটাররা আছে, ইনশাল্লাহ আগামীতে তারা পরিবর্তনের জন্যই ভোট দিবে। একটা নতুন পরিবর্তন আসুক এবং গতানুগতিক চিন্তাধারা থেকে আমরা বেরিয়ে এসে বলার সকল সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধানের লক্ষ্যে একজন ভালো, যোগ্য, সৎ, দক্ষ দেখে একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করব। অসংখ্য ধন্যবাদ। আমরাও পরিবর্তনের অপেক্ষায় আছি। জুলাই আগস্ট যেই আন্দোলন হয়েছিল সেখানে সহস্র মানুষ প্রাণ দিয়েছে আসলে পরিবর্তনের জন্য। এই পরিবর্তনটি বাংলাদেশের জন্য প্রয়োজন এবং এই পরিবর্তনের জন্য সবাই কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলই কাজ করছেন এবং তারা একই কথা বলছেন নির্বাচনের আগে। এখন আসলে অপেক্ষা, আসলে নির্বাচনের পরে তাদের এই সুর পাল্টে যাবে নাকি পরিবর্তনের পক্ষে থাকবে। আমি একটু যেতে চাই বিএনপির প্রতিনিধি এখানে যিনি আছেন রাইসুল আলম, আপনার কাছে একটু জানতে চাই আপনাদের এখানে যারা ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে। এখানে যারা ভোটার, নবাগত যারা ভোটার হয়েছেন এবং অনেকেই আছে দীর্ঘ 70 বছর ভোট দিতে পারেনি, দিনের ভোট রাত্রে হয়েছে এবং বিনা ভোটে হয়েছে, নানান কারণে মানুষ ভোট দিতে পারেনি। ভোটের জন্য মানুষ আগ্রহে আছে এবং বিএনপি, আমাদের চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমি সকলের কাছে বিনয়ের সাথে আবেদন করব,
সকলে দলমত নির্বিশেষে বিএনপির ধানের শীর্ষে ভোট দেয় এবং বিএনপির নেতৃত্বাধীন ঐক্য জোটের প্রার্থী ভোলা সদর আসনে ব্যারিস্টার আদনানী রহমান প্রার্থীকে গরুগাড়ি মার্কায় ভোট দেওয়ার অসংখ্য ধন্যবাদ। আসলে প্রার্থীর কাকে সাধারণ মানুষ ভোট দিবেন তারাই হয়তো ঠিক করবেন, তারা বিচার বিশ্লেষণ করবেন। আজকে আমরা মুখোমুখি হয়েছেন এবং আপনারা যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন আসলে কাকে সন্তুষ্ট করতে পেরেছেন সেটির বিচার ভার এখানকার সাধারণ মানুষের উপর ছেড়ে গেলাম। আমরা শেষ করবো, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু যেতে চাই, এই ভোলা নিয়ে কাজ করেন দীর্ঘদিন ধরে আমার সহকর্মী ছোটন সাহা, তিনি ভোলার সমস্যার সম্ভাবনা নিয়ে কাজ করছেন। ছোটন সাহা, আপনি সাধারণ মানুষের কথা শুনলেন, প্রার্থীদেরও প্রতিশ্রুতির কথা শুনলেন, যদি আপনার কোনো মন্তব্য থাকে আপনি শেষ করতে পারেন খুব সংক্ষেপে। দেখুন, এখানে যারা প্রার্থী রয়েছেন, সুশীল সমাজের মানুষ রয়েছেন, সবাই কিন্তু বলেছেন যে ভোলার যে সমস্যাগুলো, বিশেষ করে ভোলা বরিশাল যে সেতু দাবি তারা তুলেছেন, গ্যাসের যে সমস্যা সেটি সমাধান চেয়েছেন এবং একই সাথে তারা যে স্বাস্থ্যসেবার উন্নয়নও কিন্তু চেয়েছেন। তো আমরাও প্রত্যাশা করছি, যেহেতু আমরা ভোলার বাসিন্দা, এই সমস্যাগুলো আগামী দিনে যে জনপ্রতিনিধি আসবেন তারা যেন এই সমস্যাগুলো বিবেচনা করেন এবং এই সমস্যার যাতে সমাধানগুলো তারা করেন, ভোলার উন্নয়ন যাতে তারা করেন। অসংখ্য ধন্যবাদ। ভোলা কি পারবে তার প্রতিশ্রুতির বৃত্ত ভেঙে উন্নয়নের পথে এগিয়ে যেতে, নাকি অপেক্ষার প্রহর আবারও দীর্ঘ হবে? আসলে সেই হিসাব হয়তো মেলানো যাবে আগামী এই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবেন তাদের কার্যক্রমের মধ্য দিয়ে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।